আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসিআই লিমিটেড নিবেদিত রাষ্ট্রীয় স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসিআই ভয়েস অফ ডক্টরস এর আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে সায়েন্টিফিক পার্টনার এসিআই লিমিটেড পাওয়ার্ড বাই এরোনিম সেরোক্সিভি ও থেরাগ্যাভিলার। আজ আমাদের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়টি হলো অ্যাপেন্ডিসাইটিস অপারেশন কখন প্রয়োজন। আর এই বিষয়ে আজকে আমাদের সাথে আলোচনায় সংযুক্ত হয়েছেন বরাবরের মতো একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার এইচ এম তহিদুল আলম, ডিন ফ্যাকাল্টি অফ সার্জারি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্ট অফ এসওএসবি। স্যার, আসসালামু আলাইকুম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। ভালো 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 আপনার দোয়া ভালো আছি আমরা সবাই। বলেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অত্যন্ত ব্যস্ত আমরা জানি, কিন্তু এই ব্যস্ততম সময় থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সাথে আলোচনায় আজকে সংযুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ তাই অনুষ্ঠানটা দর্শক আয়োজন করার জন্য। দর্শক এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি রাষ্ট্রীয় ফেসবুকের অফিসিয়াল পেজ এবং এসিআই এর অফিসিয়াল পেজে লাইভ চলছে। আপনারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হওয়ার জন্য পেজ দুটিকে লাইক করে সরাসরি আমাদের লাইভে সংযুক্ত হতে পারবেন। এছাড়াও সাবস্ক্রাইব করে রাখতে পারেন রাজ টিভির ইউটিউব চ্যানেল। আর আজকে আমাদের আলোচনার বিষয়, আপনাদের সুবিধার্থে আবারও বলছি, বিষয়টি হলো অ্যাপেন্ডিসাইটিস অপারেশন কখন প্রয়োজন। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই লাইভ চলাকালীন কমেন্ট সেকশনে নাম বয়স উল্লেখ করে পরিপূর্ণ প্রশ্ন করবেন। আমরা তারই সাপেক্ষে আলোচনা করার চেষ্টা করবো। চলে যাচ্ছে আমাদের আজকের অতিথির কাছে। স্যার, যেহেতু আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন কখন প্রয়োজন, আমরা অপারেশনের বিষয়ে জানবো। তার আগে আমি এই যে বিষয়টি জানতে চাই যে এই অ্যাপেন্ডিসাইটিস এর যে লক্ষণগুলো, তার আগে অ্যাপেন্ডিসাইটিসটি কেন হচ্ছে, এই প্রদাহজনিত সমস্যার পেছনে কারণ কি? ধন্যবাদ আপনাকে। অ্যাপেন্ডিসাইটিস কেন হচ্ছে যদি আমরা বলতে চাই তাহলে আমরা প্রথমে বলি যে কথাটা অ্যাপেন্ডিসাইটিস, এই পিছনে যে আইটিস একটা টার্ম যে করা হয়েছে, এটা যে কোনো একটা অর্গানের পিছনে যে আমরা আইটিস জোগাড় করি, এটা দিয়ে আমরা মিন করি যে কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন আমরা বলি। অ্যাপেন্ডিসাইটিস ইউজুয়ালি এটা ইনফেকশন কারণ জনিত কারণে হয়। তো ইনফেকশনটা কতগুলো কারণ হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমাদের অ্যাপেন্ডিক্স আসলে আমাদের যে বৃহৎতন্ত্র বলি বা লার্জ ইন্টেস্টাইন একটা রুডিমেন্টারি পার্ট, মানে জন্মগত একটা পার্ট থেকে যায় ছোট হয়ে। তো এর ভিতরে একটা লুমেন মানে প্যাসেজ থাকে বা একটা রাস্তা থাকে, যার ভিতরে অনেক সময় দেখা যায় আমাদের যে ফিকাল ম্যাটার মানে স্টুল যেটা আছে, যদি কোনো কারণে ঢুকে থাকে, এটা অনেকদিন থাকতে থাকতে এটাকে ওর লুমেনটা ব্লক করতে পারে। এবং অনেকদিন থাকলে দেখা যায় এটা আমরা বলি ফিকোলিথ বলি, মানে স্টোনের মতো শক্ত হয়ে যায়। এই ধরনের যদি কোনো কারণে লুমেনটা ব্লক করে ফেলে, তাহলে ব্লক করার ফলে এর যে নিজস্ব কিছু সিক্রেশন থাকে, কিছু নিঃসরণ হয়, যেগুলোতে বের হতে না পারে, এখানে বন্ধ হয়ে যায় এবং আস্তে আস্তে এটা একটা ইনফেকশনের দিকে যেতে পারে। এছাড়াও রক্তবাহিত যে ইনফেকশন অনেক সময় বডির বিভিন্ন জায়গা থেকে যেও এই অ্যাপেন্ডিক্সের ভিতরে বাসা বাঁধতে পারে। তাছাড়াও অন্য কোনো কারণে আমরা যে অ্যাপেন্ডিক্সটা যে নাড়ির যে অংশে যুক্ত থাকে, সিকাম বলি আমরা, সিকাম আইলিয়ামের জাংশনে যুক্ত থাকে, এইখানে যদি কোনো রোগ হয়, ধরেন আমি যদি এক্সট্রিম বলি যে হয়তো একটা টিউমার বা ক্যান্সারই যদি বলি, যদি রোগ হয়ে অ্যাপেন্ডিক্সটা লুমেনটা ব্লক করে ফেললেও তার সিক্রেশন গুলো যখন বেরোতে পারে না, তখন এটা আলটিমেটলি ইনফেকশন হয়ে আমরা ওই প্রেজেন্টেশন যেটা হয় তাকে আমরা অ্যাপেন্ডিসাইটিস বলি। অ্যাপেন্ডিসাইটিস মানে অ্যাপেন্ডিক্সে ইনফেকশন। এছাড়াও অনেক সময় আননোন কারণ আমরা বলি, কিছু কিছু কারণ অনেক সময় দেখা যায় যে এই যতগুলো বললাম হয়তো কোনোটাই না। আমরা যখন কোনো কারো কারণ জানি না, তখন আমরা একটা টার্ম দিয়ে শেষ করে দিই, ইডিওপ্যাথিক, মানে আসলে কারণটা জানা যায়নি। কারণ আমরা সব জায়গায় আমরা অ্যাপেন্ডিক্স হয়তো অপারেশন করেও দেখি আসলে কারণটা কি আমরা ঠিক বোঝা যায় না। তো আমরা যেখানে কোনো কারণ পাই, হয়তো কোনো কারণ আছে, কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে বা ইভেন অপারেশনের পরেও আমরা ডিটেক্ট করতে পারি না, তখন আমরা বলি যে ইডিওপ্যাথিক, মানে কারণটা আননোন, জানা যায়নি। এটা এটা একটা মানে একটা বড় একটা গ্রুপের ভিতরে পড়ে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দর করে আসলে কারণগুলো বলছিলেন যে অ্যাপেন্ডিক্স যেটি শরীরের একটি অঙ্গই আসলে, কিন্তু সেটাতে যখন প্রদাহজনিত সমস্যা হচ্ছে বা ইনফ্লামেশন হচ্ছে তখনই আসলে আমরা অ্যাপেন্ডিসাইটিস বলছি, এবং তার পিছনে কিছু কারণের মধ্যে আপনি বলছিলেন স্যার ফিকোলিথ, বা যখন মল দ্বারা অ্যাপেন্ডিক্সটা ব্লকেজ হয়ে যাচ্ছে তখন হচ্ছে, এবং আরো কিছু কারণের মধ্যে বলছিলেন স্যার যে যখন রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে তখন হচ্ছে। এছাড়াও স্যার আপনি একটি বলছিলেন যে কারণের মধ্যে আননোন বা ইডিওপ্যাথিক। স্যার, অনেক সময় অনেকেই জানতে চায় যে অ্যাপেন্ডিসাইটিস এর সমস্যাটি আসলে কোন বয়সে বেশি হয়ে থাকে। বয়স ভেদে কি এটা তারতম্য হচ্ছে, নাকি সব বয়সে এই অ্যাপেন্ডিসাইটিস এর সমস্যা হতে পারে? আসলে এটা যে কোনো বয়সে যে কোনো সময় হতে পারে, কিন্তু আমরা একটু বেশি কনসার্ন থাকি বাচ্চাদের বেলায়, ছোট বাচ্চাদের বেলায়, এবং এল্ডারলি পিপল যারা বয়স্ক, এদের বেলায় আমরা বেশি কনসার্ন থাকি, কারণ তো দেখা যায় কমপ্লিকেশন গুলো এদের বেলায় বেশি হয়।
অ্যাপেন্ডিসাইটিস যে কোনো বয়সে হতে পারে, যে কোনো বয়সে হতে পারে। স্যার এই ক্ষেত্রে যেহেতু যে কোনো বয়সে হচ্ছে, আমরা জানি স্যার আপনি বলছিলেন যে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে, বড়দের ক্ষেত্রে হচ্ছে, স্যার উপসর্গগুলো কেমন নিয়ে আসছে, মানে বাচ্চারা এবং বড়রা দু গ্রুপে কি একই রকমের উপসর্গগুলো নিয়ে আসলে আসছে, নাকি তাদের মধ্যে উপসর্গগুলো আলাদা পাওয়া যাচ্ছে আসলে স্যার? বাচ্চাদের বেলায় যেটা হয়, আসলে বাচ্চারা তো ওইভাবে বলতে পারে না, যেটা হয় ওরা বলবে পেট ব্যথা এবং বমি করা, এই শুরু করে বাচ্চারা এইভাবে বলে, নাভির চারপাশে ব্যথা। অনেক সময় হয়তো কোনো কোনো বাচ্চা বলবে পুরো পেটে ব্যথা, এবং সাথে সাথে প্রেজেন্টেশনটা শুরু হয় বমি দিয়ে। তাহলে বমি করে, পেট ব্যথা, এটা কিন্তু আমরা অনেক ব্যথার সঙ্গে আমরা কনফিউজ করি যে আসলে এই ব্যথা তো পেট ব্যথা অনেক কারণে হয়। বাচ্চাদের পেটে আমরা অ্যাবডোমিনাল ক্র্যাম্প বলি, গ্যাসের জন্য ব্যথা হয়, পায়খানা মানে কনস্টিপেশন হলে, মানে রেগুলার বাউল মুভ না করলে ব্যথা হয়। অনেক সময় আমরা বলি যারা একটু হাইজিনটা মেনটেন করে তাদের বাচ্চাদের পেটে যদি কৃমি থাকে তাদের জন্য ব্যথা, এটা বিভিন্ন কারণে ব্যথা হয়। কিন্তু অ্যাপেন্ডিক্সের ব্যথাটা ইনিশিয়ালি কোন কারণে ব্যথা হচ্ছে এটা ডিটেক্ট করা আসলে ডিফিকাল্ট, কিন্তু কিছুক্ষণ পরে, কয়েক ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা পরে বা পরের দিন, এটা কিন্তু আস্তে আস্তে এটা টিপিক্যাল একটা জায়গায় চলে যায়। মানে পুরো পেটে ব্যথা হলো, হয়তো আজকে ব্যথা হলো, বাচ্চা কান্নাকাটি করলো, বমি করলো, গার্জিয়ান অনেক সময় বুঝতে পারে না যে পেট ব্যথা, হয়তো পেট ব্যথার ওষুধ দিচ্ছে, কিন্তু দেখলো যে 6 ঘন্টা 8 ঘন্টা পরে যে পেটের ডান দিকে, মানে অ্যাপেন্ডিক্সটা যেখানে থাকে ওই জায়গাটা কিন্তু ব্যথাটা তখন কনফাইন্ড হয়ে যায়। মানে তখন ওইখানে চাপ দিলে ব্যথা করে, বাচ্চা নিজে হাত দিয়ে হয়তো দেখা যায় আমার এই দিকটা ব্যথা, আমার পুরো পেটে ব্যথা না। এইভাবে প্রেজেন্টেশন বাচ্চাদের সমস্যা হয়, বাচ্চারা আসলে বলতে পারে না, ওরা প্রথমে কনফিউজ করে, গার্জিয়ানও কনফিউজ করে এটা ডায়াগনোসিস করতে, যার জন্য ডিলে হয়। আর আর অ্যাডাল্টের বেলায় কিন্তু মোটামুটি এখন তো মোটামুটি সবাই লিটারেট, সবাই জানে অ্যাপেন্ডিক্স কোথায় থাকে, পেটের ডান দিকে নিচে থাকে, এবং ডান দিকে নিচে ব্যথা হলে রুগীরা অনেক সময় বলে স্যার আমার ডান দিকে ব্যথা, সে কিন্তু ওই নাভির গোড়ায় ব্যথা, পেট ব্যথা এটা বলে না, আসে ডান দিকে ব্যথা। তো এরকম অ্যাডাল্ট প্রেজেন্টেশনও এরকম হতে পারে। অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন আমরা যেটা বলি, যে সমস্ত পেটে ব্যথা, বমি বমি ভাব, বা অনেক সময় বমি করেও, এরপরে যে কিছুক্ষণ পরে বা একদিন 2 দিন পরে যে দেখা যায় ব্যথাটা টিপিক্যাল লোকালাইজড হয়ে যায় ডান সাইডে, এবং তখন বলে। আর বয়স্কদের তো বয়স্ক, আর আমরা যেটা বললাম অ্যাডাল্ট, এদের দুই গ্রুপের প্রেজেন্টেশন মোটামুটি স্পেসিফাই করা যায় হিস্ট্রি নিয়ে, মানে যে কথাবার্তা বলে বোঝা যায় যে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা। কিন্তু বাচ্চাদের সমস্যায় হিস্ট্রি নেওয়া যায় না, কথা বলা যায় না, ওরা বুঝে না, এদের ডায়াগনোসটা একটু ডিলে হয়, এবং হয়তো সময় নেয়, সময় নষ্ট করে, যার জন্য বললাম যে এদের বেলায় একটা ডেঞ্জারাস এক্সচেঞ্জ, যে ডায়াগনোসটা ডিলে হচ্ছে, ডায়াগনোসিসটা ডিলে হয়, যার জন্য কমপ্লিকেশনটা বাচ্চাদের বেশি হলে এদের প্রোটেক্টিভ মেকানিজমও কম, যার জন্য এরা সাফার করে বেশি। স্যার এখানে কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম যে বাচ্চাদের ক্ষেত্রে আসলে রোগ নির্ণয়ের ক্ষেত্রে একটু ডিফিকাল্টি আপনারা ফেস করছেন। স্যার এই আমরা যখন রোগ নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার কথা আসে, অ্যাপেন্ডিক্সের যখন প্রদাহজনিত সমস্যা হচ্ছে, অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা নিয়ে রোগীরা আসে, স্যার সেক্ষেত্রে কি আমরা ক্লিনিক্যালি স্যার আপনারা পরীক্ষা নিরীক্ষা মানে কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ছে না, ক্লিনিক্যালি আসলে আপনারা ডায়াগনোসিস করছেন? আমরা ক্লিনিক্যালি আসলে ডায়াগনোসিসটা ক্লিনিক্যাল হয়, যদিও সে পুরা পেটে ব্যথা বলে, কিন্তু পুরা পেটে তো বাচ্চা বলে ব্যথা, কিন্তু আমরা যখন ব্যথাটা আমরা যখন দেখি আর কি, আমরা যেটা বলি টেন্ডারনেস আর কি, আমরা যখন ব্যথাটাকে ইলিসিয়েট করি বা দেখি কোথায় ব্যথা, তখন কিন্তু ও পুরা পেটে ব্যথা বললো ডান দিকে চাপ দিলে আমরা ঠিক অ্যাপেন্ডিক্সটা যেখানে, সেখানে আমরা একটা আমরা থাম দিয়ে জোরে চাপ দিই, নিচের দিকে চাপ দিই আমরা, এটা একটা পয়েন্ট বলি, আচ্ছা ডাক্তারের কথা বাদ দিলাম, আমরা এখানে চাপ দিলে রুগী ব্যথা অনুভব করে বা চিৎকার করে বা কান্নাকাটি করে, তখন আমরা বুঝতে পারি যে আসলে ব্যথা। অন্য পেটে পুরো পেটে ব্যথা বলবে, কিন্তু অন্য জায়গায় চাপ দিলে ব্যথা বলবে না, কিন্তু ডান সাইডে অ্যাপেন্ডিক্সের যেখানে বেসটা থাকে, আমরা ম্যাকবার্নিস পয়েন্ট বলি, এখানে যদি আমরা চাপ দিই তাহলে বাচ্চা কিন্তু চিৎকার করবে, কাঁদবে আরো বেশি। তার মানে পরীক্ষা করে আসলে মোটামুটি বোঝা যায় অ্যাকুট স্টেজে আসলেও। ফিজিক্যাল এক্সামিনেশন করে আসলে রোগটা নির্ণয় করা হচ্ছে অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে, অ্যাপেন্ডিসাইটিসের আমরা সন্দেহটা করি ফিজিক্যাল এক্সামিনেশন করে, রুগী অনেক কমপ্লেইন করে, কিন্তু ফিজিক্যাল এক্সামিনেশন ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভাইটাল এই ডায়াগনোসিসের জন্য। কেননা আমরা যদি রক্ত পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা বলি, এগুলো অনেক পরীক্ষায় কিন্তু একই রকম রেজাল্ট দিবে, আর আমরা সেই প্রসঙ্গ পরে আসবো। ফিজিক্যাল এক্সামিনেশন আমাকে মোটামুটি সার্টেন করতে হবে, বা আমাকে মোটামুটি একটা ধারণা নিতে হবে যে ইট মে বি এ কেস অফ অ্যাপেন্ডিসাইটিস। আচ্ছা। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে অ্যাপেন্ডিসাইটিস এর ক্ষেত্রে আপনারা সচরাচর পরীক্ষার নিরীক্ষার আগে হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমেই আসলে রোগটা নির্ণয় করছেন। স্যার অনেক সময় তো দেখা যায় যে মহিলাদের বা পুরুষদের ক্ষেত্রে এই যে অ্যাপেন্ডিসাইটিস এর কিছু কিছু সাথে সাথে কিছু রোগ স্যার অনেক সময় মিসলিড করে, আমরা জানি। এই কি কি ধরনের রোগগুলো আসলে মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে, আমরা তো বাচ্চাদের ক্ষেত্রে স্যার আপনি কিছু বলছিলেন, পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে আসলে কি কি ধরনের রোগগুলো আসলে আমাদেরকে অ্যাপেন্ডিসাইটিসের সাথে মিসলিড করছে আমি যদি একই ওইভাবে রকমের? বলি, বাচ্চাদের যেটা আছে অ্যাপেন্ডিসাইটিস, অনেক সময় আমি যেটা বললাম
যে পেটে কৃমি থাকলে একটা হতে পারে, আর একটা মেসেন্টিক লিম্ফ্যাডিনাইটিস বলি। অন্য কোনো কারণে পেটে ইনফেকশন হলে আমাদের যে লিম্ফ গ্ল্যান্ড গুলো আছে, বড় বড় ছোট ছোট গ্ল্যান্ড থাকে নাড়ির সঙ্গে যুক্ত, এগুলো ইনফেকশন বা ইনফ্লামেশন হয়। তখন এগুলো যখন ইনফেকশন হয় তখন কিন্তু একটা পেট ব্যথা হয়, এবং তখনও ডান দিকে পেটে চাপ দিলেও ব্যথা হবে, এবং এটাকে আমরা মেসেন্টিক লিম্ফ্যাডিনাইটিস বলি। তখনই কিন্তু অ্যাপেন্ডিক্সের মতোই বাচ্চা বলবে যে ডান দিকে ব্যথা, চাপ দিলে ব্যথা, সবই মিমিক করবে একই রকম। তো এগুলো আসলে একটু কনফিউজিং। আরেকটা যেটা বললেন মহিলাদের বেলায় এটা আরো বেশি কনফিউজিং, পার্টিকুলারলি চাইল্ড বেয়ারিং এজে, যাদের বাচ্চা হওয়ার এজটা থাকে, ফার্টাইল এজটা যদি বলি, আপনি বুঝতে পারবেন যে পিরিয়ড যখন শুরু হয় আর শেষ একদম যখন হয়তো 12-13 বছর শুরু হলো আর 45 ইয়ার্স যখন শেষ হয়, এই যে পিরিয়ডটা, এই সময় অনেকভাবে আমরা মিসগাইডেড বা মিসলিডেড হই। একদম টিপিক্যাল অ্যাপেন্ডিক্সের প্রেজেন্টেশন নিয়ে আসবে, কিন্তু আসলে দেখা গেল হয়তো এক্টোপিক প্রেগনেন্সি বলতে আমরা বুঝি যে প্রেগনেন্সিটা ইউজুয়ালি ইউট্রাসের ভিতরে হওয়ার কথা, জরায়ের ভিতরে হওয়ার কথা না হয়ে এটা দেখা গেল জরায়ের বাইরে, মানে টিউবের ভিতরে হতে পারে, ইভেন ওভারিতে হতে পারে, ইভেন পেটের ভিতরে, পেরিটোনিয়াল ক্যাভিটি যে কোনো জায়গায় হতে পারে। এই ধরনের যদি আনইউজুয়াল এক জায়গায় কোনো প্রেগনেন্সি স্যাক অ্যাঙ্কর করে এবং আস্তে ডেভেলপ করতে থাকে, তাহলে সেখানে কিন্তু এটা রাপচার হলেও বা রাপচার না হলেও কিন্তু এটা ব্যথা হয়। তো এই ব্যথাটা যে ডান সাইডে হয়, বাম সাইডে হলে একটা অন্য ইস্যু। যদি ডান সাইডে হয় তাহলে আপনার অ্যাপেন্ডিক্সকে ডিফারেন্সিয়েট করা আসলে ডিফিকাল্ট, ক্লিনিক্যালি সম্ভব না। ইভেন আপনি যদি দেখেন টেস্ট করলে অনেক সময় দেখা যায় ব্লাডও একটু লিউকোসাইটের কাউন্ট একটু বেশি থাকবে, তাই না? ব্লাড কাউন্ট বেশি থাকবে, এটা একটা ইনফ্লামেটরি প্রসেস, এটা একটা অ্যাকুট ইমার্জেন্সি, কাউন্ট বেশি থাকতে পারে, তাই না? তা যার জন্য ক্লিনিক্যালি এটা ডিফারেন্স করা খুবই ডিফিকাল্ট। আরো আছে ফিমেল বেলায় ওভারিটা অনেক সময় প্যাচ লেগে যায়, আমরা টুইস্টেড ওভারি বলি। সিস্টে হলে আরো বেশি হয়, যে কোনো কারণে যদি ওভারি নিজে থেকে নিজে পেঁচিয়ে যায়, আমরা টিউবের পর দেখা যায় ওভারিটা কয়েকটা রোটেশন নিয়ে এটা আমরা ওভারিয়ান টুইস্ট বলি। এই ধরনের প্রবলেম হলে বা হলে দেখা যায় সেটাও কিন্তু অ্যাপেন্ডিক্সে ডিফারেন্সিয়েট করা ভেরি ডিফিকাল্ট। আরেকটা হয় যদি দ্যাট ইজ ফ্যালোপিয়ান টিউব, যেটা আমরা বডি নাড়িতে যদি ওই টিউবটা ইনফেকশন হয়, সালফিনজাইটিস বলি অনেক সময়। ইনফেকশন এই ধরনের মানে মহিলাদের ক্ষেত্রে এই কয়েকটা কন্ডিশন আছে। ইভেন আমরা যদি বলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মানে ব্লাডারে কোনো ইনফেকশন হলো, ইউরিনে ইনফেকশন হলো, সে অনেক সময় এই অ্যাপেন্ডিক্সের মতো শেপে যে বলে তলপেটে ব্যথা, ডান দিকে একটু বেশি ব্যথা। তা এই ধরনের ফিমেলদের বেলায় যদি আমরা অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস করি, তাহলে আমাদেরকে অনেক চিন্তা করতে হবে, যে একটা এক্সক্লুড করার চিন্তা করতে হবে। সেটার জন্য আমরা আবার হিস্ট্রি নেই যে তার কোনো মিস পিরিয়ড আছে কিনা, তাই অনেক কিছু আছে। তারপরে রক্তে কিছু টেস্ট করি আমরা যে প্রেগনেন্ট কিনা, রক্তে অনেক টেস্ট আছে, প্রেগনেন্সি টেস্ট পজিটিভ চলে আসে। তো এই ধরনের আপনি যেটা বলেছেন এটা খুব সত্য, যে আসলে ফিমেলের বেলায় অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোস করার আগে আমাকে কয়েকবার চিন্তা করতে হবে whether it is actually appendicitis কি or not. স্যার, আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পেলাম যে আসলে অ্যাপেন্ডিসাইটিস এর যখন ফিমেলরা আসছে, আর কি কি ধরনের রোগ আসলে আমাদের মাথায় রেখে এই অ্যাপেন্ডিসাইটিসটা এক্সক্লুড করতে হয়। স্যার, আপনি ইভেন ইভেন বলছেন ইভেন মেল ফিমেলের বেলায় কমন বলি, যেমন ধরেন যদি রাইট ইউরেটারের ভিতরে কোনো স্টোন থাকে, মানে কিডনি থেকে যদি কোনো পাথর নিচের দিকে নামে, ওই পাথরটা আস্তে 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 ব্লাড আর ইউরেটার যেখানে জাংশন, ওখানে ছোট্ট একটা ওপেনিং, ছিদ্র আমি বলি, যে যেখানে ইউরেটারটা ব্লাডের ওপেন করে, ওখানে সে প্রথমে ব্লক হয়। ওখানে যখন ব্লক হয় তখন সিভিয়ার পেন নিয়ে প্রেজেন্ট করে। তো এই ধরনের আমরা ইউরেটারিক ক্যালকুলাই বলি। তো এই ধরনের যদি হয় তখন কিন্তু সে টিপিক্যাল রাইট সাইডে হলে টিপিক্যাল অ্যাপেন্ডিসাইটিসের প্রেজেন্টেশন নিয়ে আসবে। এই ধরনের শুধু মেলে না, ফিমেল না, মেলের বেলায় এই মেল ফিমেলের দুই বেলায় আপনার ইউরেটারিক ক্যালকুলে যদি থাকে, দ্যাট মে প্রেজেন্ট অ্যাজ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, দ্যাট ইজ লাইক অ্যাপেন্ডিসাইটিস। মানে কিছু কিছু রোগ আসলে ফিচার গুলো, যেগুলো আমরা বলি যে লক্ষণগুলো আসলে অ্যাপেন্ডিসাইটিস এর মতো নিয়ে আসছে, কিন্তু পরবর্তীতে স্যার আপনার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেই রোগগুলো আসলে আমরা আলাদা করে। অপারেশনের আগে আমরা এটা মাথায় রেখে আমরা চেষ্টা করি এটা ডিফারেন্সিয়েট করার, এবং সম্ভব। অনেক পরীক্ষাপাতি এখন চলে আসছে যাতে এটা আসলে ডিফারেন্সিয়েট করা সম্ভব। স্যার, যেহেতু পরীক্ষা নিরীক্ষার কথা বলছিলেন, আমরা শুরুতেও কিছু স্যার রক্তের পরীক্ষার কথা আপনি বলছিলেন, অ্যাপেন্ডিসাইটিস এর কনফার্ম করার জন্য আসলে আপনারা কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা রোগীদেরকে দিয়ে থাকেন, পরামর্শ দিয়ে থাকেন? আসলে কনফার্ম করার জন্য কোনো স্পেসিফিক পরীক্ষা নাই। কনফার্মেশন আমি যেটা বললাম, ক্লিনিক্যাল সাসপিশন এবং ক্লিনিক্যাল ফাইন্ডিংস, এটা হচ্ছে আপনার অ্যাপেন্ডিক্সের জন্য আপনার ডায়াগনোসিস ধরেন 68-70% আপনাকে এটার পরে ডিপেন্ড করতে হবে। এরপরে যদি আমি বলি ব্লাড কাউন্ট, তো ব্লাড কাউন্ট আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে বাড়বে, অ্যাপেন্ডিসাইটিসে বাড়বে, সালফিনজাইটিসে বাড়বে, যে কোনো ধরনের মেসেটিক লিম্ফ্যাডিনাইটিস বাড়বে, যে কোনো রাইট সাইডে যে কোনো ধরনের প্যাথোলজিক্যাল প্রসেস থাকলে এটার জন্য ব্লাড কাউন্ট বাড়বে। ব্লাড কাউন্ট দিয়ে আপনি আসলে বোঝা যাচ্ছে না। তাহলে একটা বোঝা যাবে যে আপনার পেইনটা লোকালাইজ হবে ঠিক অ্যাপেন্ডিক্সের জায়গায়,
আর আর আমাদের অ্যাকচুয়ালি মানে এক্সক্লুশন মেথডে যাই। এক্সক্লুশন বলতে আমরা ধরেন ফিমেল পেশেন্ট হলো, আমি সাথে সাথে একটা আল্ট্রাসাউন্ড করে ফেলবো। আমি আল্ট্রাসাউন্ড করে দেখবো যে ওভারি নর্মাল, ইউটেরাস নর্মাল, এবং হয়তো তার নর্মাল পিরিয়ড হচ্ছে, কোনো পিরিয়ড কোনো মিস করে নাই, তাই না? এই হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি এক্সক্লুড করলাম? আমরা একটোপিক প্রেগনেন্সির এক্সক্লুড করলাম। ইউরিনটা টেস্ট করে ফেলি, আমরা এক্সক্লুড করলাম যে ইউরিনের ইনফেকশন নাই। আমরা একটা এক্সরে কেউবি করে ফেলি, দেখি যে আমরা ইউরিটারি কোনো, এইভাবে আমরা কিন্তু অ্যাপেন্ডিক্স ডায়াগনোসিসের জন্য এটা হেল্পফুল না, আমরা এক্সক্লুড করতে থাকি। আমরা যেগুলো বললাম যে এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মানে এর আদার পসিবিলিটি যেগুলো আছে দ্যাট মিমিক্স উইথ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, আমরা এগুলোকে আসলে এক্সক্লুড করার চেষ্টা করি। আমরা এক্সক্লুশন মেথডে আমরা আসি। এগুলো যখন এক্সক্লুড হতে হতে থাকে তখন অ্যাপেন্ডিক্স ছাড়া আর কিছু হাতে থাকে না। স্টিল দেন আপনার যদি ডাউট থাকে তারপরেও আমাদের কিছু করণীয় আছে। যাচ্ছে যে অ্যাপেন্ডিসাইটিস এর রোগীরা আসলেই আপনারা ক্লিনিক্যালি হচ্ছে ডায়াগনোসিস রোগটি নির্ণয় করে থাকেন এবং এক্সক্লুড করার জন্য আসলে যে বাকি পরীক্ষা নিরীক্ষাগুলো প্রয়োজন পড়ছে এক্সক্লুড করার বিশেষ জন্য। করে জানা না, আমরা এতগুলো যে পরীক্ষা করলাম সবগুলো কিন্তু বেসিক্যালি এক্সক্লুড আদার পসিবিলিটিস। আমরা এক্সক্লুড করে দেখবো সবকিছু নর্মাল, তাহলে বুঝবো দ্যাট ইজ, তাহলে আমরা পুরো ব্লেমটা অ্যাপেন্ডিক্সের পরে দিতে পারি। আদারওয়াইজ আমরা ফার্স্ট ব্লেমটা ক্লিনিক্যালি অ্যাপেন্ডিক্স বললেও মানে টোটাল ইনভেস্টিগেশন না করে অ্যাপেন্ডিসাইটিস বলা ভুল ভুল হতে পারে। স্যার আমরা তো যেহেতু আজকে বিষয় হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস এর অপারেশন কখন প্রয়োজন, আমাদের রোগীদের কিন্তু সচরাচর অপারেশনের কথা আসলে একটা ভয় বা শঙ্কার সৃষ্টি হয়ে থাকে। অ্যাপেন্ডিসাইটিস এর রোগীরা আসলে কি সবসময় স্যার অপারেশনের প্রয়োজন পড়ছে, নাকি বিশেষ বিশেষ কোনো কোনো ক্ষেত্রে আসলে অপারেশন ছাড়াও অ্যাপেন্ডিসাইটিস এর রোগটি ভালো করা সম্ভব? আসলে এখানে আমি আমি দর্শকদের একটা জিনিস বলতে চাই, এখানে আমরা আসলে কোভিড এরা এসে আমরা কিন্তু অনেক কিছু শিখেছি। আমাদের টেক্সট বুকে অনেকভাবে লেখা আছে, কিন্তু কোভিড আমাদের কাছে, যেমন এই কোভিডের জন্য আজকে আপনাদের সঙ্গে আমরা এই জুমে কথা বলছি বা আমরা ওয়েবিনার করছি, মিটিং করছি ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে। কোভিড আসার সুফল কুফল দুটি আছে। আমরা একটা সুফল হিসেবে বলবো যে ধরেন অ্যাপেন্ডিসাইটিস ট্রিটমেন্ট কিন্তু থিমটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে কোভিড আসার পরে। কারণ কোভিড যখন শুরু হলো প্রচন্ড ভাবে, তখন আমরা দেখলাম যে আমরা এই ইমার্জেন্সি অপারেশনগুলো করতে পারতাম না বিকজ অফ ফিয়ার অফ কোভিড। মানে পেশেন্ট ইনফেক্টেড, ডক্টর ইনফেক্টেড, ডক্টর করতে গেলে ইনফেক্টেড হচ্ছে, ডক্টররা মারা যাচ্ছে, বিভিন্ন কারণে আমরা ইভেন অ্যাপেন্ডিসাইটিসটা করাও আমরা বন্ধ করে দিলাম। তখন আমরা কি করলাম? আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টে চলে গেলাম। মানে অ্যাপেন্ডিসাইটিস আসলেও আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা এটাকে ম্যানেজ করা শুরু করলাম। তখন আসলে আমরা আমাদের আমাদের কনসেপ্টটা, এটা বইয়েও আছে যে সব অ্যাপেন্ডিসাইটিস আসলে অপারেশন লাগে না। তো এইটা আমরা এবার কিন্তু আমরা মোটামুটি প্রুফ করে করা সম্ভব হয়েছে। আগে যেমন আসলে অ্যাপেন্ডিসাইটিস আসলে রোগীরাও অ্যাংশাস থাকে, আর আমরাও দেখলাম যে একটা ঝুঁকি নেওয়া, অ্যাপেন্ডিক্স অনেক সময় বাস্ট করে গেলে হয়তো মানুষ মারা যায়। এটা সিভিয়ার কমপ্লিকেশন, লাম্প হয়ে গেলে পাস হয়, আননেসেসারি সাফার করে। যার জন্য আমরা অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস ইউজুয়ালি স্ট্রেট ফরওয়ার্ড ছোট একটা অপারেশন, একটা স্মল একটা ইনসিশন 3 সেন্টিমিটার বা ল্যাপারোস্কোপি করলে আরো ছোট ছোট কয়েকটা ছিদ্র করে করা যায়। কিন্তু এই কোভিড আসার পরে আমরা দেখলাম যে আমরা অ্যাপেন্ডিসাইটিস হলেও আমরা অপারেশন করতে পারছি না। তখন কি করলাম? আমরা কনজারভেটিভ অ্যাপ্রোচে চলে গেলাম। এবং বই এখন কিন্তু টেক্সট বুকেও এটা আছে। আমরা হয়তো কনজারভেটিভটা ফলো করতাম কম, কিন্তু কোভিড আমাদের শিখিয়েছে যে অ্যাপেন্ডিসাইটিস কনজারভেটিভ ট্রিটমেন্ট করলে অন্তত সার্টেন পার্সেন্ট, গুড নাম্বার অফ, না আমি বলবো মোর দ্যান 80%, কেউ কেউ বলছে 90% অ্যাপেন্ডিসাইটিস ইনিশিয়াল যে অ্যাটাকটা হয় এটা ভালো হয়ে যায়। কারণ হচ্ছে এখন আমাদের অ্যান্টিবায়োটিক এত ভালো ভালো অ্যান্টিবায়োটিক বের হয়ে গেছে, যে কোনো একটা থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক বা সেকেন্ড জেনারেশন যদি মেট্রোনিডাজল আমরা অ্যাড করি, তাহলে দেখা যায় অ্যাপেন্ডিসাইটিস অ্যাকুট অ্যাটাকটা কিন্তু আনটিল আনলেস আমরা যেটা বললাম অবস্ট্রাকটিভ ভ্যারাইটি, ধরেন একটা ফিকলিতে একটা ব্লক হয়ে আছে, যা অ্যাপেন্ডিক্সের পাস জমে আছে, এগুলো হয়তো একটু দেরি করে। কিন্তু এমনি শুধু ইনফেকশন বা ইনফ্লামেশনের জন্য যে ক্যাটারাল ভ্যারাইটি আমরা যেটা বলি যে জাস্ট ইনফেকশন হয়েছে, কোনো ব্লক নাই, এগুলো কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক যদি আমরা ইনজেক্টেবল দেই মোস্ট অফ দ্য কেস ভালো হয়ে যায়। আমরা বলবো না যে এটা ভালো হয়ে যাওয়া মানে আপনার অ্যাপেন্ডিসাইটিস সারা জীবনের জন্য ভালো হয়ে গেল আর হবে না, তা না। এই পেশেন্টটা হয়তো আবার সেকেন্ড থার্ড টাইম অ্যাটাক হতে পারে। তো আমরা ওইটাই বলি যে আপনার যখন কোভিডের জন্য আমরা করলাম, তারপরে কি হলো? আমরা কোভিডের যখন শুরু হলো আমরা অ্যাপেন্ডিক্স করা বন্ধ করলাম, করে ওনাকে বললাম যে আপনি 3 মাস পরে আসবেন। কিন্তু কোভিড 3 মাস পরে কিন্তু যায় নাই। কোভিড পারসিস্ট করতে করতে আজকে 1.5 বছর, প্রায় 2 বছরের কাছাকাছি চলে আসছে। কিন্তু আমরা দেখলাম ওই রোগীগুলো কিন্তু মোস্ট অফ দ্য পেশেন্ট কিন্তু ফেরত আসে নাই। তার মানে প্রথম কনজারভেটিভ ট্রিটমেন্টে বেশ ভালো অ্যান্টিবায়োটিক দেওয়াতে ওগুলো, আর একবার একটা যেন ইনফেকশন হলে একটা গড গিফটেড একটা মেকানিজম আছে, তখন কিছুটা ফাইব্রোসিস হয়, ওইখানে কিছুটা শুকায় অর্গানটা, ফাইব্রোসিস অর্গানটা নিজেই দেখা যায় ছোট হয়ে গেছে। তার মানে ওর ভিতরে ফাইব্রোসিস হয়ে যে অ্যাপেন্ডিক্স আগে যে সাইজ ছিল তার থেকে হয়তো ছোট হয়ে গেছে। 2 বা 3 বার ইনফেকশন হলে দেখা গেল অ্যাপেন্ডিক্স ভিতরে যে খুঁজেও পাওয়া যায় না, তাই না? তো এইটা আমরা কিন্তু কোভিড আসার পরে আমরা জানতাম জিনিসটা, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি শিখলাম যে অ্যাপেন্ডিসাইটিস সব অ্যাপেন্ডিক্স কিন্তু অপারেশন লাগে না। ধরেন আপনি একটা অ্যাপেন্ডিসাইটিস হলো, আপনার কালকে পরীক্ষা, আপনি যদি ফাইনাল পরীক্ষা আপনি অ্যাপেন্ডিক্স অপারেশন করলে আপনার পরীক্ষাটা দিতে পারবেন না, আপনার লাইফ থেকে 1 বছর সময় নষ্ট হবে।
আপনি ডেফিনেটলি আমরা বলবো আপনি কনজারভেটিভ অ্যাপ্রোচে যাবো আপনাকে আমরা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিয়ে আপনি পরীক্ষাও দিবেন, অ্যাপেন্ডিসাইটিস থাকবে, কিন্তু মোস্ট অফ দ্য কেস ভালো হয়ে যাবে। তার মানে আমি বলতে চাচ্ছি অ্যাপেন্ডিসাইটিস ট্রিটমেন্ট নট সার্জারি, কনজারভেটিভ অ্যাপ্রোচ একটা আছে, এবং এটা এখন আমরা এটা মোটামুটি এস্টাবলিশড যে ওয়ান অফ দ্য মডালিটি অফ ট্রিটমেন্ট ইজ কনজারভেটিভ ট্রিটমেন্ট। স্যার, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দর্শকদের অনেকেরই প্রশ্ন যেটি উঠে আসে সেটি হচ্ছে যে সবসময় কি আসলে অ্যাপেন্ডিসাইটিস এর রোগটি ধরা পড়লে কি অপারেশন প্রয়োজন পড়ছে কিনা। এক্ষেত্রে স্যার আমরা আসার একটি বিষয় উঠে আসলে সেটি হচ্ছে যে অ্যাপেন্ডিসাইটিস এর এই রোগটি কনজারভেটিভ ভালো হচ্ছে, এবং যেটি স্যার আমাদের অনেক রোগীদের জন্য আসলে আশাব্যঞ্জক একটি বাণী। স্যার অনেক সময় তো এখানে আমার একটা কথা বলবো, সেটা হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট ভালো, কিন্তু কোনো একজন ডাক্তারের সুপারভিশন থাকতে হবে। এই কারণে যে আপনি ট্রিটমেন্ট দিলেন, সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে যে আপনি হয়তো অনেকে দেখা যায় ব্যথার ওষুধটা ভালো পোটেন্ট অ্যানালিসিস দিল, কিন্তু ওইখানে অ্যাপেন্ডিক্সটা আপনি ব্যথাটা ফিল করলেন না, কিন্তু অ্যাপেন্ডিক্সটা ভিতরে বাস্ট করে গেল। কথার কথা উদাহরণ দিলাম, মানে আমি মিন করতে চাচ্ছি খারাপের দিকে যাচ্ছে, হয়তো একটা লাম্প হলো, লাম্পটা বড় হলো, অ্যাবসেস হলো, এই সিকিউরিটিটা হচ্ছে কিনা, এই জন্য আপনাকে কারো একজন ফিজিশিয়ান বা সার্জনের ফলো আপে থাকতে হবে। উনি হয়তো ডেইলি আপনাকে দেখবেন, ডেইলি দেখে আপনার প্রোগ্রেসটা উনি নোট করবেন। যেমন আমি একটা উদাহরণ দিই, অ্যান্টিবায়োটিক দেওয়ার পর উনি হয়তো একদিন বা 2 দিন পর পর বা ডেইলি আমি মনে করি ব্লাড কাউন্টটা করবেন। কোনো দেখা গেল যে 20,000 থেকে 15,000, 14,000, 12,000, 8,000 কমছে, তো বুঝবো ডেফিনেটলি ইম্প্রুভিং। আর দেখা গেল যে 20,000 থেকে 24,000, 30,000 বা 20,000ই রয়ে গেছে 3 দিন ধরে, কমছে না, রোগীর জ্বর, পেশেন্ট টক্সিক, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই কনজারভেটিভ ট্রিটমেন্ট কিন্তু রেসপন্স করছে না, পেশেন্ট খারাপের দিকে যাচ্ছে। আপনি ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক, থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক বা আরো অন্য অন্য ব্র্যান্ডের অ্যান্টিবায়োটিক কম্বিনেশন দেওয়ার পরে যখন দেখলেন পেশেন্টটা নট ইম্প্রুভিং স্যাটিসফ্যাক্টরি, তখন আপনাকে কিন্তু কোভিড হোক নন কোভিড হোক আপনাকে বসে থাকা চলবে না, আপনাকে অবশ্যই যেতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে যদি উপসর্গগুলো অবশ্যই যখনই প্রকাশ পাবে, তারা অবশ্যই রোগীদেরকে চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। স্যার, যেহেতু জটিলতার কথা বলছিলেন, যদি হচ্ছে কোনো রোগী লক্ষণগুলো প্রকাশ পাওয়ার সময় সঠিক সময় যদি সুচিকিৎসা গ্রহণ না করে, অ্যাপেন্ডিসাইটিস থেকে আসলে কি ধরনের জটিলতা হতে পারে রোগীদের? যদি ধরেন কোনো কারণে দুটো হতে পারে, এত পেশেন্টের নেগলিজেন্সের জন্য হয়তো ডাক্তারের কাছে আসলো না, বা ডাক্তারের ডায়াগনোসিস ভুল হলো, ডাক্তার বললো যে এটা অ্যাপেন্ডিসাইটিস না, অন্য কিছু হবে, হয়তো সেইভাবে অ্যান্টিবায়োটিক দিল না বা ট্রিটমেন্ট শুরু করলো না, তাহলে গড গিফটেড তো একটা মেকানিজম। আল্লাহ তো নিজে যখন অ্যাপেন্ডিক্সটা দিয়েছেন, আমরা প্রথমে একটা ধারণা ছিল এটা বোধহয় একটা মানে আননেসেসারি অর্গান, তো মানে পরে দেখা গেলো আসলে না, ওটা অ্যাপেন্ডিক্স, টনসিল, এদের কিন্তু বডিতে কাজ আছে, এরা কিন্তু ইমিউন রোল প্লে করে, বডির যে ইমিউনিটি সিস্টেমটা ডেভেলপ করার জন্য এদের কিন্তু একটা ডেফিনিটলি রোল আছে, নাইলে আননেসেসারি অর্গানটা আল্লাহ দেয় নাই। ওইভাবে আমরা যদি আবার চিন্তা করি যে অ্যাপেন্ডিসাইটিস হবে, এটা আল্লাহ নিজেও জানেন যে অ্যাপেন্ডিক্স দিলাম এটার ভিতরে ইনফেকশন হবে, কিন্তু সেটাকে আবার প্রোটেক্ট করার জন্য বডির নিজস্ব মেকানিজম আছে। যখনই অ্যাপেন্ডিক্স ইনফ্লামেশন হয়, তখন বডির ভিতরে আমরা পেটের ভিতরে একটা পর্দা আছে বলি আমরা, ওমেন্টাম, একটা একটা চাদরের মতো বিছানো থাকে, সে সবাইকে প্রোটেক্ট করে, একটা অ্যাবডোমিনাল পলিস বলি, সে সবাইকে গার্ড দেয়, কোথাও সমস্যা হলে ওই ওমেন্টামটা যে তাকে ঘিরে ধরে। তো ওই ধরনের যখনই অ্যাপেন্ডিসাইটিস হয়, ওমেন্টামটা আস্তে গুছায় এইদিকে চলে আসে, ইন্টেস্টিনাল মুভমেন্টের জন্য। এখানে তো যেহেতু এখানে মুভমেন্ট কম থাকে, অন্য জায়গার মুভমেন্টে গেটে ঠেলে ঠেলে এই ওমেন্টামটাকে এখানে নিয়ে আসে, যার জন্য এখানে এসে সে একটা চাকা ফর্ম করে, আমরা লাম্প বলি আর কি, ওমেন্টাম, ইন্টেস্টাইন, অ্যাপেন্ডিক্স সব মিলে এখানে একটা চাকা হয়ে যায়। তখন এটা করে কি, সে ইনফেকশনটাকে কনফাইন করে ফেলে, লোকালাইজ করে ফেলে, যাতে পেটের ভিতরে ছড়াতে না পারে। লোকালাইজ করে সে কত চেষ্টা করে, বডির নিজস্ব ডিফেন্স মেকানিজমকে এই ইনফেকশনটাকে সে কন্ট্রোল করে কিছু কিছু পেশেন্ট কিন্তু তাতেও ভালো হয়ে যায়। এটা চাকা নিয়ে থাকে, কিন্তু এই চাকাটা আস্তে আস্তে গলে ভেঙে আস্তে আস্তে আবার নর্মাল চলে আসে। আর যাদের ইমিউনিটি সিস্টেম বা ইমিউন সিস্টেম অত প্রোটেক্টিভ না, বা যাদের ইনফেকশনটা অনেক সিভিয়ার, তাদের বেলায় দেখা যায় এই লাম্প হওয়ার পরেও এর ভিতরে আবার আস্তে আস্তে পুঁজ জমতে থাকে। এখানে অ্যাপেন্ডিক্স হয়তো ছিদ্র হয়ে যায় গোড়ার থেকে, বা অ্যাপেন্ডিক্সটা ভিতরে ফেটে যায়, ফেটে যাওয়ার পরে ওর ফিকাল ম্যাটার যেটা বাইরে চলে আসে, এটা একটা ফুল অফ অর্গানিজম, এবং এটা তখন একটা পুস ফর্ম, একটা অ্যাবসেস ক্যাভিটি ফর্ম করে। তখন কিন্তু পেশেন্টটা দেখা যায় অ্যাবসেস যখন হয়, তখন কিন্তু পেশেন্ট ব্যথা, জ্বর এগুলো নিয়ে প্রেজেন্ট করবে। ওই অ্যাবসেস যদি পুরো পেটে ছড়িয়ে যায়, তখন কিন্তু পেশেন্ট টক্সিক হয়ে যায়, মানে সেপ্টিসিমিয়ায় চলে যায়, শকে চলে যায়, মানে ওই সমস্ত পেশেন্ট মারা যায়। এটা আসলে এই এখনকার সময়ে আমরা খুবই কম পাই যে অ্যাপেন্ডিসাইটিস বাস করে সেপ্টিসিমিয়া হয়ে শকে মানুষ মারা গেছে। খুব হয়তো রুরাল এরিয়ায়, গ্রামে ট্রামে বা যেখানে চিকিৎসক নাই হতে পারে, কিন্তু আসলে বড় বড় সিটিতে বা ডিস্ট্রিক্টে এইগুলো কিন্তু এখন এই ধরনের সিনারিও আমরা পাই না, সত্যি কথা বলতে কি।
মানে অ্যাটলিস্ট আমি বলি যে ডাক্তার কাছে না আসলেও কোনো একটা ডিসপেন্সারিতে গেলে ওরা এক কোর্স অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় যে আপনি এটি খান। ওরা জানে যে অ্যাপেন্ডিসাইটিসের ট্রিটমেন্ট কি। আমাদের ইভেন আমাদের কাউন্টারে যারা ফার্মেসিতে আছে তারা একটা হয়তো এক পাতা ওষুধ দিয়ে দিল, এটি অ্যান্টিবায়োটিক থাকে, মোস্ট অফ দ্য কেসেস খারাপের দিকে যায় না। দেখা যাচ্ছে যে স্যার একটা জটিলতার যে সম্ভাবনা আছে সেটা এখন অনেকটাই কমে গেছে, যে অ্যাপেন্ডিসাইটিস এর স্যার অ্যাপেন্ডিসাইটিস স্যার আমরা তো একসময় জানতাম যে পেট কেটে অপারেশন হচ্ছে, এখন তো স্যার আধুনিক চিকিৎসা পদ্ধতি চলে এসেছে, ল্যাপারোস্কোপিকের কথা আপনি বলছিলেন। এই যে ল্যাপারোস্কোপিকের একটা আশীর্বাদ এসেছে, তাতে স্যার কি ধরনের আসলে সুবিধা পাচ্ছে রোগীরা আর অসুবিধা একটু দুটো সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ল্যাপারোস্কোপি যদি বলেন তাহলে অ্যাপেন্ডিক্সের জন্য আমি বলবো ল্যাপারোস্কোপি অ্যাপেন্ডিক্সের জন্য ইজ দ্য বেস্ট চয়েস। এই কারণে অসুবিধা আমি কোনো অসুবিধাই বলবো না, সুবিধাই বলবো। এই কারণে বলবো যে আমি যে প্রথমটা বললাম যে ফিমেল পেশেন্টের যে আমাদের যে ডায়াগনস্টিক ডাইলেমা যেটা থাকে যে এটা অ্যাপেন্ডিসাইটিস না একটোপিক প্রেগনেন্সি না টুইস্টেড ওভারিয়ান সিস্ট বা সেলফ বিভিন্ন আমরা যেটা বললাম আরো অনেক কিছু আছে যেটা মেসেন্টিক লিম্ফেডিন আমরা যে বললাম, এইটার জন্য আমাদের ল্যাপারোস্কোপি ইজ দ্য বেস্ট। কেন ওপেন করলে হয় কি আমরা অ্যাপেন্ডিক্সের জায়গায় ছোট্ট একটা ইনসিশন দিয়ে আমরা ব্লাইন্ডলি দুটো আঙ্গুল দিয়ে অ্যাপেন্ডিক্সটা ধরে বের করে কেটে নিয়ে আসি। অ্যাপেন্ডিক্স হয় বা না হয় আমরা অ্যাপেন্ডিক্সটা কেটে ফেলি, পরে হয়তো বায়োপসি করে দেখা যায় দ্যাট ওয়াজ নট এ কেস অফ অ্যাপেন্ডিসাইটিস, তাই না? তখন আমরা বলি হ্যাঁ এটা ভুল হলো। রুগীকেও আমরা কনসাল্ট করি বা আমরা নিজেরা একটু একটু অনুতপ্ত হয়ে যে আমাদের একটা ডিসকাস দিল। কিন্তু আপনি যদি ল্যাপারোস্কোপি করেন আপনার এই ভুল হওয়ার সম্ভাবনা একদম জিরো। এই কারণে আপনি পেটের ভিতরে আপনি যখন ক্যামেরা দিয়ে ঢুকবেন আপনি ওই যে অন্য প্যাথোলজি যেটা ডিটেক্ট করা অন্য কোনো পরীক্ষায় সম্ভব না, ল্যাপারোস্কোপিতে আপনি 100% কনফার্ম করতে পারবেন। যে একটোপিক যদি হয়তো দেখবেন আপনার অ্যাপেন্ডিক্স নরমাল, হয়তো একটা জায়গায় প্রেগনেন্সি স্যাক বা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ব্লিডিং হয়ে বসে আছে, অ্যাপেন্ডিসাইটিস তো আর ব্লিডিং হবে না, তাই না? তো আপনি যদি ব্লাড পান, অল্টার্ড ব্লাড বা ক্লট ভিতরে পান বা একটা প্রেগনেন্সি স্যাক পান, তাহলে আপনার ডায়াগনোসিস 100% কনফার্ম, আপনি একটা ভুল চিকিৎসা করলেন না। এরপরে অন্য যেটা বললাম যে অন্য ইনফেকশন হলে আপনি অ্যাকর্ডিংলি আপনি মেজার নিতে পারেন। এবং এগুলো আবার সুবিধা হচ্ছে কি যে অ্যাপেন্ডিসাইটিস ভেবে ঢুকলেন কিন্তু দেখা গেল প্যাথোলজি অন্য, সেটা কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। এবং পেটের অন্য কোথাও কোনো সমস্যা জানে আমি ডান দিকটা দেখলাম কিন্তু বাঁ দিকে আছে কিনা, উপরে পেটে আছে কিনা, অনেক সময় আমি যেটা বললাম যে ক্যান্সার মানে কার্সিনোমা সিকাম মানে নাড়িতে ক্যান্সার হলেও তারও অ্যাপেন্ডিসাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে আর্লি স্টেজে। তো সেগুলো কিন্তু আমি ল্যাপারোস্কোপিক্যালি আমি কনফার্ম করতে পারি। মানে এই যে ওপেন সার্জারিতে যে ভুলগুলো আমরা করি সেই ভুলগুলো একদম আমরা 99% কেসে এলিমিনেট করতে পারি বাই ডুইং ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি। তো এটা আমাদের জন্য একটা আশীর্বাদ ল্যাপারোস্কোপিটা, যে এটা আমরা শুধু চিকিৎসা বলবো না, আমাদের চিকিৎসা সংক্রান্ত যে ভুলগুলো আমরা এতদিন করে এসেছি ল্যাপারোস্কোপির এরার আগে, এই ভুলগুলো এখন হওয়ার সম্ভাবনা অনেক কমে গেছে বিকজ অফ দিস ল্যাপারোস্কোপি। আর ল্যাপারোস্কোপি করে আপনি অ্যাপেন্ডিক্স পেলে তো করেই নিয়ে আসলেন। আমি অ্যাপেন্ডিক্স যদি অ্যাপেন্ডিসাইটিস পাই তা আমি তো ওটার জন্য আমার প্রিপারেশন, আমি অ্যাপেন্ডিসাইটিস করে নিয়ে আসবো। আর যদি না, যদি অ্যাপেন্ডিক্স দেখলাম নর্মাল অন্য কোনো প্যাথোলজি, আমরা তখন ওই প্যাথোলজিটা ডিল করলাম, তাহলে রুগীর জন্য অনেক সুবিধা হলো, তাই না? ভুল চিকিৎসা হওয়ার সম্ভাবনা অনেক কম। ধন্যবাদ স্যার, আমরা অনুষ্ঠানের একদমই শেষের দিকে চলে এসেছি। আপনি খুব গুরুত্বপূর্ণ সব তথ্য পরামর্শ দিচ্ছিলেন। আমি শেষ করার পূর্বে স্যার আমাদের একজন দর্শকের কাছ থেকে প্রশ্ন নিয়ে আসছি। বলেন। দর্শকের নাম হচ্ছে এমডি রফিক, তিনি যে প্রশ্নটি করেছেন, স্যার আসসালামু আলাইকুম। অ্যাপেন্ডিসাইটিস এর অপারেশনের পরে পরবর্তীতে খাদ্যাভ্যাসের কোনো পরিবর্তনের প্রয়োজন পড়বে কিনা? ধন্যবাদ দর্শক, সাথেই থাকুন। না আসলে খাদ্যাভ্যাসের পরিবর্তন দরকার হয় না, কারণ অ্যাপেন্ডিক্স নর্মাল আমরা যে খাদ্যাভ্যাস, আমাদের যে খাদ্যাভ্যাস তার সাথে অ্যাপেন্ডিক্সের কোনো রোল নাই। এটা হজমের সাহায্য বা হজমের জন্য কোনো আহ, প্রতিবন্ধকতা সে কিছু তার এই কোনো রোল যেহেতু নাই, সেহেতু যেমন একটা উদাহরণ আপনি যেমন বলছেন খাদ্যাভ্যাসের সঙ্গে আমরা পাকস্থলীর অপারেশন বলি বা গলব্লাডারের বলি বা পিত্তনালী বলি বা পেনক্রিয়াসে বলি, কতগুলো অর্গান আছে যেখানে খাদ্যে হজম করার সাথে তাদের একটা রোল রয়ে গেছে। তারা এনজাইম তৈরি করে বা বাইল যেটা বলি পিত্ত, তার একটা লিভার তৈরি করে বাইলটা। এই ধরনের যে সমস্ত অর্গানের থেকে কিছু সিক্রেশন তৈরি হয় যেটা খাদ্য হজম করতে সাহায্য করে, সেই সমস্ত অর্গানে যদি অপারেশন করি তখন আমরা যে খাদ্য হজমে সাহায্য করে ওই খাদ্যগুলো বেশি খাবে না কম খাবে আমরা সেটা বলি। আর যার কোনো এই ধরনের কোনো রোলই নাই, তা সে সে তার বেলায় কোনো খাদ্যের পরিবর্তন বা এগুলো আমরা বলি না। তারপরেও যদি আপনি প্রসঙ্গটা তুলেছেন তখন একটা ব্যাপারে অন্তত হুঁশিয়ার থাকতে হবে যে যাদের দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য থাকে, পায়খানা কষা থাকে, তাদের বেলায় অ্যাপেন্ডিসাইটিসটা একটু বেশি হতে পারে। যেহেতু আমরা বললাম ফিকলিতে একটা ব্যাপার, কনস্টিপেশনের জন্য তাদের স্ট্রেন করে হয়তো ফিকাল ম্যাটারটা অ্যাপেন্ডিক্সের ছিদ্র দিয়ে অ্যাপেন্ডিক্সের ভিতরে চলে যেতে পারে। তো এই ধরনের কনস্টিপেশন থাকলে অ্যাভয়েড করাটা বেটার হবে। যদিও আপনি যে অ্যাপেন্ডিক্স নেই আপনি হয়তো বলবেন যে তাহলে আমার অ্যাপেন্ডিক্সও নাই এখন কনস্টিপেশনের অসুবিধা কি, কিন্তু কনস্টিপেশনের সাথে অন্য রোগও হতে পারে। আপনার কিছুদিন পরে হয়তো পাইলস হলো বা কিছু যে হার্নিয়া হলো বা অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো এই জন্য
যেহেতু অ্যাপেন্ডিসাইটিস সাথে একটা কনস্টিপেশন রিলেশন আছে, তখন হয়তো আমরা বলি যে খাদ্যাভ্যাসের ভিতরে আপনি হয়তো মাংস জাতীয় খাবার বা এই ধরনের যেগুলো খেলে পায়খানাটা কষা হয় এটা বাদ দিয়ে একটু সবজি পানি বেশি করে খেলেন, সবজি খেলেন, বা যে সমস্ত খাবার খেলে পায়খানা সফট থাকে, যেমন আমরা বলি বেলের সময় বেল খেতে, বা অন্য ভেজিটেবল যেগুলো আছে খেলে, বা আপনি যে খাবারটা খেলেন হয়তো আঁশটা সহকে, অনেকে আছে না আমরা রিফাইন করে শুধু পাল্পটা ভিতরে রসটা খাই, হয়তো পাল্পটা ফেলে দিই, তাই না? তো ওই ধরনের আমরা হয়তো ফাইবার সহ খেতে বলি যাতে তার বাউলটা ক্লিয়ার থাকে। অসংখ্য ধন্যবাদ। আপনি স্যার খুব চমৎকার তথ্য পরামর্শ দিচ্ছিলেন। আশা করি আমাদের দর্শক যে প্রশ্ন করেছেন এমব্রিওফিক, তিনিও তার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা অনুষ্ঠানের একদমই শেষের দিকে চলে এসেছি। স্যার, শেষ করার পূর্বে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার সার্বিক কি পরামর্শ থাকবে? যেহেতু আজকের বিষয় অ্যাপেন্ডিসাইটিস, আমরা অ্যাপেন্ডিসাইটিস নিয়েই বলি যে এটা আসলে কোনো সময় যে কারো হতে পারে, কিন্তু এই ধরনের সন্দেহ হলে যদি কারোর সময় প্রেজেন্টেশন আপনি খেয়াল করবেন যে আপনার পেট ব্যথা, যে কোনো কারণে ব্যথা হতে পারে, কিন্তু কোনো কারণে পুরো পেটের ব্যথাটা যদি পেটের ডান দিকে যে ফিক্সড হয়ে যায়, তখন কিন্তু আর এটা নিয়ে দেরি করা ঠিক না। এটা আপনি কোনো একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন যে আমার পেট ব্যথা ছিল কিন্তু এখন তো আমার ডান দিকে বেশি মনে হচ্ছে, এটা নিয়ে যে দেখি একদিন কি হয় বা আর একটু দেখি, এটা করার কোনো স্কোপ নাই। আমি বলবো না আপনাকে যে আপনি সাথে সাথে অ্যান্টিবায়োটিক শুরু করেন, তা না, কিন্তু একজন ফিজিশিয়ান দেখলে সে আপনাকে গাইড করতে পারবে যে এটা অ্যাপেন্ডিসাইটিস না অন্য কিছু। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি আপনাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দেয়, আপনার তো কোনো একটা ইমার্জেন্সি পিরিয়ড, হয়তো আপনি দেশে হয়তো কোথাও যাচ্ছেন, আপনি অপারেশন করা সম্ভব না, বা এই ধরনের, বা আপনি হয়তো চিন্তা করলেন যে আপনি একটা কোথাও যাবেন যেখানে আপনার অ্যাপেন্ডিসাইটিস হলে আপনার জন্য সমস্যা হতে পারে, তো বেটার আপনার আগে যদি অ্যাকিউট অ্যাটাক হিস্ট্রি থাকে বারবার, তাহলে এটা আমরা ইন্টারভেল অ্যাপেন্ডিসেক্টমি বলি, যে সুস্থ অবস্থায় করে নেওয়া। যে কেউ কোনো সময় যদি অ্যাপেন্ডিসাইটিস আপনাকে হয় এবং পরীক্ষা পাতি করে ডাক্তাররা কনফার্ম করে যে ইট ইজ এ কেস অফ অ্যাপেন্ডিসাইটিস, কিন্তু আপনি ভয়ে বা ব্যস্ততার কারণে আপনি করলেন না, কিন্তু আপনার জন্য সাজেশন হবে আপনি পরবর্তীতে সুযোগ সুবিধা মতো সুস্থ অবস্থায় করে নেবেন। আমরা এটাকে ইন্টারভেল অ্যাপেন্ডিসেক্টমি বলি। কারণ হচ্ছে কি, আপনি যে ব্যথাটার জন্য করেন নাই, আপনি হয়তো একটা প্লেনে জার্নি করলেন, আপনার প্লেনে মাঝপথে যান, আপনার ব্যথা উঠলো, আমি হয়তো আমেরিকা যে ল্যান্ড করলেন, ওখানে তো আপনার ইন্স্যুরেন্স কভার করে, আপনার ইন্স্যুরেন্স নাই, আপনি তো ভিজিটর, তাই না? আপনার জন্য একটা মহা বিপদ হবে তখন। এই ধরনের বিপদটা অ্যাভয়েড করার জন্য, আপনি ধরেন আপনি হজে যাচ্ছেন, 1 মাস সৌদি আরব থাকবেন, এখন হজের সময় যদি আপনার অ্যাপেন্ডিসাইটিস ব্যথা ওঠে, আপনি ওইখানে হাজিদের চিকিৎসা ডেফিনেটলি ভালো, কিন্তু আপনার জন্য হজও নষ্ট হবে আপনার, আর আপনার জন্য বিরাট একটা হয়রানি। তো এই জন্য বলবো, কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি জানেন যে আপনার বারবার ব্যথা অ্যাপেন্ডিসাইটিসের জন্য হচ্ছে, এটা ফেলে দেওয়া বেটার। পার্টিকুলারলি ফিমেলদের বেলায়, ফিমেলদের রিপিটেড অ্যাপেন্ডিসাইটিস চাইল্ড বেয়ারিং এজে হলে ফেলে দিতে হবে, কেন এই অ্যাপেন্ডিক্সটা ওই সাইডের ওভারি ইউটেরাসটাকে আপনার একটা লাম্পের মতো করে দেখা যায় আপনার ফার্টিলিটি প্রবলেম করে ফেলবে, তাই না? আপনার যে হয়তো যাদের সাব ফার্টাইল আছে, তাদের হয়তো দেখা যায় তার রাইট ওভারিটা হয়তো কাজ করছে, সেই ওভারিটা হয়তো এই লাম্পের ভিতরে চলে আসলো বা পুজোর ভিতরে চলে আসলো, পরে তার ফার্টিলিটির প্রবলেম, যার জন্য স্পেসিফিক ইন্ডিকেশন থাকলে বা কারো কারো ক্ষেত্রে ব্যথা সারার পরে করে নেওয়া উচিত। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মধ্যে স্যার মোহাম্মদ মহসিন, ইসলামুল হক, ওনারা স্যার আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এত সব চমৎকার তথ্য এবং পরামর্শের জন্য। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর সব তথ্য পরামর্শ দিয়েছেন এবং ব্যস্ততম সময় থেকে স্যার আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ ডক্টর ফারজানা, এবং রাজ টিভির মাধ্যমে সমস্ত দর্শককে ধন্যবাদ জানাই, এসিআই ফার্মাসিউটিক্যালসকে ধন্যবাদ জানাই যে এই অনুষ্ঠানগুলো করে ডাক্তারদের আমাদের সাধারণ জনগণকে কিছুটা উদ্বুদ্ধ করা, বিভিন্ন রোগ সম্পর্কে তারা একটু জানতে পারে এবং কনসাস, তারা ডেফিনেটলি তারা এই সমস্ত ব্যাপারে আরো অ্যালার্ট হয়। এটা ডেফিনেটলি এটা দরকার আছে আমি মনে করি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন অধ্যাপক ডক্টর এইচ এম তহিদুল আলম স্যার। তিনি কথা বলছিলেন অ্যাপেন্ডিসাইটিস অপারেশন কখন প্রয়োজন। স্যার চমৎকার সব তথ্য এবং পরামর্শ দিয়েছেন। আশা করি দর্শক আপনারা সবাই উপকৃত হয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এসিআই লিমিটেড সৌজন্যে এসিআই ভয়েস অফ ডক্টরস এর আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি ডক্টর ফারজানা আলী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই রাজ টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.